দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান হচ্ছে 7 একক এবং সর্বনিম্ন লব্ধির মান হচ্ছে 1 একক। ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি কত হবে? সবাই একটু লিখো, আমরা আজকে থেকে অফিসিয়ালি ম্যাথ করানো স্টার্ট করে দিচ্ছি। লিখো। তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম হলো লব্ধি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সেটা একটু সামারি করে দিই। লব্ধি সর্বোচ্চ মান কত ছিল বলো তো? লব্ধি সর্বোচ্চ মান কত ছিল? দেখি সবাই কমেন্টে জানাও তো। লব্ধি সর্বোচ্চ মান কত ছিল এবং লব্ধি সর্বনিম্ন মান কত ছিল? সবাই একটু কমেন্টে জানাও। লব্ধি সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মান। লব্ধি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত ছিল? সবাই সেটা একটু কমেন্টে জানাও। লব্ধি সর্বোচ্চ মান কত ছিল এবং লব্ধির সর্বনিম্ন মান কত ছিল সেই জিনিসটা সবাই একটু কমেন্টে জানাও। লব্ধির সর্বোচ্চ মান কত ছিল এবং সর্বনিম্ন মান কত ছিল সেই জিনিসটা সবাই একটু কমেন্টে জানাও। লব্ধির সর্বোচ্চ মান কত ছিল এবং সর্বনিম্ন মান কত ছিল সবাই সেই জিনিসটা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, লব্ধির সর্বোচ্চ মান কত ছিল? পি প্লাস কিউ, ভেরি গুড। আর ম্যাক্স ছিল হচ্ছে পি প্লাস কিউ, আর মিনিমাম কত ছিল? পি মাইনাস কিউ। তো এই দুইটা জিনিস আমরা লাস্ট ক্লাসে হলো পড়ছিলাম, তাই না? এই দুইটা জিনিস আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম? পড়ছিলাম। তো তারই ধারাবাহিকতাই আমি এখন তোমাদেরকে জিনিসটা সলভ করাবো। দেখো, দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান 7 একক। তার মানে আমরা বলতে পারি আর ম্যাক্স ইকুয়াল কত দেওয়া আছে? আর ম্যাক্স ইকুয়াল দেওয়া আছে 7। সো देयरफॉर আমরা বলতে পারি যে পি প্লাস কিউ সমান কি দেওয়া আছে? 7 দেওয়া আছে, ইকুয়েশন নাম্বার 1। এরপরে আমাদের সর্বনিম্ন মান দেওয়া আছে, আর মিনিমাম কত দেওয়া আছে? আর মিনিমাম কত দেওয়া আছে? 1। তার মানে সুতরাং পি মাইনাস কিউ সমান কত? মনে করো 1। ইকুয়েশন নাম্বার কত? 2। তো আমাকে বলছে ভেক্টর দুইটা, ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে কাজ করে। তো প্রথমত আমাদেরকে লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে, লব্ধির সর্বনিম্ন মান দেওয়া আছে। প্রথমত আমাদের যেটা করতে হবে, এই দুইটা সমীকরণ সলভ করে আমাদের পি এবং কিউ এর ভ্যালুটা বের করতে হবে। এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা প্রথমে কি করব? আমরা এই দুটো ইকুয়েশন সলভ করে পি আর কিউ এর ভ্যালুটা বের করব। সো আমরা যদি 1 নং আর 2 নং যোগ করি, 1 যোগ 2 যদি করি, 1 যোগ 2 যদি করি, মানে আমাদের যে দুইটা ইকুয়েশন বের করলাম আমরা, এই যে এই দুইটা ইকুয়েশন যে আমরা বের করলাম, এই দুইটা ইকুয়েশন যে আমরা বের করলাম, এই দুইটা ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে পি প্লাস কিউ, দেখো দুইটা ইকুয়েশন যদি যোগ করি পি প্লাস কিউ পি মাইনাস কিউ, তাহলে দেখো পি প্লাস কিউ প্লাস 2 নম্বরে কি আছে? পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল, এদিকে আছে 7 এদিকে আছে 1, তাহলে কত? 7 প্লাস 1। তাহলে দেখো প্লাস কিউ মাইনাস কিউ করা যায় টুয়াইস পি। টুয়াইস পি সমান কত? 7 রেখে কত? 8। সুতরাং পি সমান কত? 4। 4 দুগুণে কত? পি সমান 4। 4 দুগুণে কত? 4 দুগুণে 8। এরপর আসো, এরপর যদি যাই 1 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে কি দাঁড়ায়? তাহলে পি প্লাস কিউ, 1 নাম্বার হচ্ছে পি প্লাস কিউ, এরপর বিয়োগ করব মাইনাস, তাহলে এই যে পি মাইনাস কিউ, এদিকে যদি বিয়োগ করি পি প্লাস কিউ হয়ে যাবে, কারণ মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। ইকুয়াল কত? এই যে 7 থেকে 1 গেলে কত? 6। 7 মাইনাস 1। তাহলে এখন দেখো এই যে প্লাস পি মাইনাস পি কাটা যায়, তাহলে কিউ কিউ যোগ করলে কত? টুয়াইস কিউ ইজ ইকুয়াল কত? 7 থেকে 1 গেলে কত? 6। সুতরাং কিউ সমান কত? কিউ সমান হলো 3। তাহলে আমরা ভেক্টর দ্বয়ের মান পেয়ে গেলাম, ভেক্টর দ্বয়ের মান পেয়ে গেলাম। ঠিক আছে, ভেক্টর দ্বয়ের পি আর কিউ এর মান পেয়ে গেছি। এখন বলা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই আসলে পি কিউ এর মান বলে ফেলছো। লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করলে থিটার মান কত ডিগ্রি বলতো? লম্বভাবে কাজ করলে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমাদের পি আর কিউ দুইটা ভেক্টর লম্বভাবে কাজ করতেছে। মনে করো এই যে আমাদের এটা একটা ভেক্টর হচ্ছে পি আর এই দিকে একটা ভেক্টর হচ্ছে কিউ। তো লম্বভাবে কাজ করলে থিটা না অ্যাকচুয়ালি আলফা। আলফা কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি। আলফা হচ্ছে কি? 90 ডিগ্রি আলফা। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। সো আলফা কত? আলফা ইজ ইকুয়াল 90। তো 90 ডিগ্রি কোণে কাজ করলে আমাদেরকে বলছে লব্ধি বের করতে। পি আর কিউ যদি 90 ডিগ্রি কোণে কাজ করে লব্ধি কত? তাহলে লব্ধিটা পি আর কিউ এর মাঝখানে এই যে এই বরাবর, এটা হবে তাদের লব্ধি। তো এখন আমরা লব্ধির মানটা বের করব। তো লব্ধির ফর্মুলা কি? আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। লাস্ট ক্লাসে পড়াইছিলাম, তাই না? আর ইকুয়াল কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো এখন আমরা আর এর মানটা বের করব। পি এর মান কত দেওয়া আছে দেখো, পি এর মান বের করছি 4। তাহলে দেখো 4 স্কয়ার প্লাস কিউ এর মান কত? কিউ এর মান 3, সরি কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 3। 3 স্কয়ার প্লাস 2 ইনটু 4 ইনটু 3 cos আলফার মান কত? 90। তো
cos 90 এর মান কত 0, তাহলে আলটিমেটলি পুরো টার্মটা কি হবে 0 হবে, কারণ cos 90 0, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস কত 0, তাহলে 4 স্কয়ার মানে কত 16, 3 স্কয়ার মানে কত 9, তাহলে 16 আর 9 কত 25, তাহলে √25 মানে কত 5, তাহলে লব্ধির মানটা কত, লব্ধির মানটা হচ্ছে আমাদের 5, তাহলে 5 ইজ দ্য অ্যানসার। লব্ধির মান কত আসলো, লব্ধির মান আসলো 5। ইয়েস, ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট অ্যানসার দিছো, গ্রেট। সবাই বুঝতে পারছো কিনা জানো, সবাই কি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা, সবাই কি বুঝতে পারছো, সবার ক্লিয়ার কিনা বলো তো। ক্লিয়ার সবার, সবার লেখা হলে একটু ডান লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসার মতন ম্যাথ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, পার্সি ভাই, অল ক্লিয়ার, ওকে অলরাইট, সবার লেখা হলে ডান লিখো। এরপর আই উইল গো টু দা, আচ্ছা হাবিবা বলতেছে আমি আগের ক্লাস না করে বুঝতে পারছি, গ্রেট, ওকে। নাইমা খাতুন একটু আবার চেক করে নিবা, ক্লাস শেষে বুঝে যাবে আশা করি, সমস্যা নেই। একটা হ্যাক বলি তোমাদেরকে, মনে করো কোন কোন স্টুডেন্ট, দুই একটা স্টুডেন্ট নাও বুঝতে পারো, সেক্ষেত্রে যেটা করবা ক্লাস শেষে আবার একটু চেক করে নিবে, তাও যারা যারা 3-4 জন বলছে বুঝি নাই, তারপরও আমি আবারও আরেকবার একটু বুঝাই দিচ্ছি জিনিসটা। দেখো আমাদেরকে কোয়েশ্চনে বলছে দুইটা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান 7 একক, লব্ধি সর্বোচ্চ মান দেওয়া আছে 7 একক, সর্বনিম্ন মান দেওয়া আছে 1 একক। তো সর্বোচ্চ মান মানে আর ম্যাক্স দেওয়া আছে 7 আর মিনিমাম দেওয়া আছে 1। তো আমরা সবাই জানি, এই যে এখান থেকে জানি আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ, আর মিনিমাম পি মাইনাস কিউ। সো আর ম্যাক্স ইকুয়াল যেমন 7, পি প্লাস কিউ সমান 7, আর মিনিমাম যদি 1 হয় পি মাইনাস কিউ সমান 1। এটা কি ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করবা, পি এর মান বের হবে, 1 নং থেকে 2 নং বাদ দিবা, কিউ এর মান বের হবে। এবার বলছে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে, এই যে পি আর কিউ দুইটা ভেক্টর, এই যে পি আর কিউ দুইটা ভেক্টর পরস্পর কত কোণে, 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, লব্ধি কত, লব্ধি এই দুইটার মাঝামাঝি বরাবর কাজ করবে। সো আমরা জানি লব্ধির ফর্মুলা আর ইকুয়াল √p² + q² + 2pq cos আলফা, আর পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, এরপর আলফার মান 90 ডিগ্রি বসালাম, cos 90 0, আলটিমেটলি 0, আলটিমেটলি মান আসলো, লব্ধির মান আসলো 5। এখন ক্লিয়ার, এখন আশা করি তোমাদের সবার ক্লিয়ার, এখন আশা করছি আমি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, অলরাইট। তো এখন এটা দেখো, এই কোশ্চেনটা তুলো, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কি বলছে, দুইটা ভেক্টরের মানের অনুপাত 3:5, দুইটা ভেক্টরের কি, দুইটা ভেক্টরের মানের অনুপাত হচ্ছে 3:5, মানে মানটা সরাসরি না দিয়ে মানের রেশিওটা দিছে, মানে দুইটা ভেক্টরের মানের রেশিও দিছে, তাদের লব্ধি হলো 25 নিউটন, তাহলে লব্ধির মানটা দেওয়া আছে কত 25 নিউটন। ভেক্টর দ্বয়ের মান বের করতে বলছে যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, মানে আলফার মান কত দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, বুঝছো। আমাদেরকে দুইটা ভেক্টরের মানের অনুপাত দিয়ে দিছে, ঠিক আছে, আমাদেরকে কি দিয়ে দিছে, আমাদেরকে দুইটা ভেক্টরের মানের অনুপাত দিয়ে দিছে। কামরুন নাহার শ্রাবণী যে সূত্র দিছো, এটা আমরা এডমিশনে ইউজ করব, একাডেমিকে ইউজ করব না, একাডেমিকে ক্লিয়ার কেয়ারফুল, ঠিক আছে। আবারও বলতেছি, তোমরা একাডেমিকে যদি এডমিশনের খেলা খেলতে যাও, অনেক টিচার কিন্তু ওই সূত্র জানে না, কেটে দিবে একদম। সো আমি যেভাবে করাচ্ছি তোমাদের থেকে তো আলটিমেটলি ভালোই অভিজ্ঞতা আছে আমার, কোন জায়গায় কি কিভাবে ম্যাথ করতে হবে, ঠিক আছে। সো এই আর কি হলো কথা, অলরাইট। তো দেখো এখন কথা হচ্ছে আমরা আগাই, সামনের দিকে আগাই, অলরাইট। দেখো তাহলে আমাদেরকে দুইটা ভেক্টরের মানের অনুপাত দেওয়া আছে, মনে করি, ঠিক আছে। তাহলে যেহেতু দুইটা ভেক্টরের মানের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরি, দেখো মানের অনুপাত যেহেতু 3:5 দেওয়া আছে, 3:5 যেহেতু দেওয়া আছে, তা লব্ধির মান দেওয়া আছে কত, লব্ধির মান দেওয়া আছে কত 25, লব্ধির মান দেওয়া আছে 25, আলফার মান কত দেওয়া আছে 60 দেওয়া আছে। কি বের করতে বলছে, মান, মানে মনে করো ভেক্টর দ্বয় হচ্ছে পি আর কিউ, পি আর কিউ ইকুয়াল হোয়াট, পি ইকুয়াল হোয়াট, কিউ ইকুয়াল হোয়াট। তো ধরে নাও ভেক্টর দ্বয় হচ্ছে পি আর কিউ, ধরে নাও ভেক্টর দ্বয় হচ্ছে কি, লব্ধির প্রমাণ কি আসবে, আসতেও পারে, আসতেও পারে, ঠিক আছে। ধরে নাও ভেক্টর দ্বয় হচ্ছে পি আর কিউ, আমাদেরকে আসলে পি আর কিউ এর মানটা বের করতে হবে। ভেক্টর দ্বয় হচ্ছে পি আর কিউ, আমাদেরকে পি ইকুয়াল হোয়াট, কিউ ইকুয়াল হোয়াট, আমাদেরকে
পি আর কিউ এর ভ্যালুটা কত সেটাও বের করতে বলছে আর কি। হ্যাঁ, তো আমি ধরে নিলাম পি ইস টু কিউ কত দেওয়া আছে, 3:5 দেওয়া আছে, কি পি ইস টু কিউ সমান 3:5। তো আমি ধরে নিলাম, তো এই যে ছোটবেলায় যেভাবে ম্যাথ করতাম, ধরি পি ইকুয়াল কত 3x, অনুপাত সমানুপাতের ম্যাথ করছো না, আর কিউ সমান ধরে নিবা 5x। ঠিক আছে, ধরলাম। তাহলে আমরা জানি কি, তাহলে আমরা সূত্র থেকে কি জানি, আমরা জানি আর ইকুয়াল রুট ওভার, আচ্ছা আমরা স্কয়ার দিয়ে করি, আচ্ছা যাই হোক সমস্যা নাই, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা, তো আর এর মান কত, আর এর মান হচ্ছে 25 ইজ ইকুয়াল রুট ওভার কত, পি এর মান কত 3x, সো 3x হোল স্কয়ার প্লাস কিউ এর মান কত 5x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু পি এর মান কত 3x, কিউ এর মান কত 5x, cos আলফার মান কত 60 ডিগ্রি। আচ্ছা, তো এখান থেকে আমরা x এর মানটা বের করে পি আর কিউ এর তে বসালে পি কিউ এর মান বের হয়ে যাবে। তাহলে এখন আসো 9x স্কয়ার 25x স্কয়ার 3 5 কত 15, 3 5 15, 15 দুগুণে 30, 30x স্কয়ার cos 60 ডিগ্রির মান কত হাফ। ওকে, এখন আসেন রুট ওভার 9x স্কয়ার প্লাস 25x স্কয়ার, এই যে 2 আর 30 কাটলে কত 15, তাহলে এখানে কত থাকবে 15x স্কয়ার। তো দেখো 25 ইজ ইকুয়াল 9 25 15, 25 আর 15 কত 40 49, 49x স্কয়ার। ঠিক আছে, কত আসলো 49x স্কয়ার। তাহলে আসো কত আসে 7x আসে। তাহলে এখন আসো, এখন কথা হচ্ছে x ইকুয়াল কত আসবে 7 7 49, x ইকুয়াল 25/7 নাকি, 25/7, 25/7 x এর মান কত আসলো, x এর মান আসলো 25/7। এখন আসো আমরা কি করব, এখন আমরা p, সুতরাং p ইকুয়াল কত 3 ইনটু x, তার মানে 3 ইনটু 25 বাই কত 7। আই হাই, কোথাও ভুল করছি, ফ্র্যাকশন আসতেছে কেন, দেখি সব ঠিকঠাক আছে কিনা। p is to q 3:5, p equal 3x, q equal 5x, তাহলে 3x হোল স্কয়ার 9x স্কয়ার 5x হোল 3 দুগুণে 6 5 30x স্কয়ার cos 60 হাফ, 25 25 25 25, 9x স্কয়ার 15x স্কয়ার 3 দুগুণে 6 5 30, 15 দুগুণে 30, 15x স্কয়ার। অলরাইট 3 25 কত, 3 25 75/7, 75 কে তো 7 দ্বারা ভাগ যায় না, কত আসে, আচ্ছা এখানে আসে হচ্ছে 10.71, পি আসলো 10.71, আর কিউ কত আসে 5 ইনটু এক্স 5x, তাহলে 5 ইনটু 25/7, তাহলে কত আসে 125, 125 ভাগ 7 কত আসে 17.85 আসে। ওকে, সমস্যা নাই, এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কি কিউ এর মান, একটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কি কিউ এর মান। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। এত ইজি তো সব সময় হবে না, আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার। cos 60 ডিগ্রি কই, এই যে ভাইয়া cos 60 ডিগ্রির মান বসাইছি কত হাফ, cos 60 ডিগ্রি কত হাফ, cos 60 কত, cos 60 হচ্ছে হাফ, cos 60 কত, cos 60 হচ্ছে হাফ, বুঝতে পারছো? cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এই যে 49x স্কয়ার রুট ওভার 49 মানে 7, x মানে x, 7 7 49, তাই হইছে আর কি, বুঝতে পারছো? x এর মান আসছে 25/7, 7x কেমনে হইছে, 49x স্কয়ার কে রুট করলে 49 কে রুট করলে 7, x স্কয়ার কে রুট করলে x, এটা যারা জানে না, এটা যে জানে না তার তো আসলে মাথা ফাটাই ফেলা উচিত। ক্লিয়ার?
ওকে, আমরা আগাই, সামনের দিকে আগাই। এর একটু দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত 3p আর 2p বলদ্বয়ের লব্ধি হচ্ছে r। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, মানে আমাদেরকে এখন আলফার মান কত সেটা বের করতে বলেছে। আমাদেরকে এখন কি বলেছে, আমাদেরকে এখন ভাইয়া আলফার মান কত সেটা বের করতে বলেছে। দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি হচ্ছে কত r। ওকে, সো আমরা এই যে দেখতে পাচ্ছি দুইটা বল, একটা হচ্ছে মনে করো 2p, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মনে করো 3p। তাদের লব্ধি কত, তাদের লব্ধি মনে করো এই যে এটা, তাদের লব্ধি হচ্ছে মনে করো r। তো এখন কথা, তাদের মধ্যবর্তী কোণ মনে করো আলফা। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এইখানে লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াই, r স্কয়ার, r ইকুয়াল কত দাঁড়াই, r ইকুয়াল কত দাঁড়াই, রুট ওভার কত দাঁড়াই, তাহলে 3p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p cos আলফা। ঠিক আছে, তাহলে এখন আসো, r ইজ ইকুয়াল রুট ওভার কত, 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12p স্কয়ার cos আলফা। আচ্ছা, তো এখন আমি r কে স্কয়ার করে ফেলি, রুট উঠে যাবে, r স্কয়ার ইকুয়াল কত, এখানে কত, r কে স্কয়ার করলে দুই পাশে স্কয়ার করলে এদিকে রুট উঠে যাবে, 9 4 13, তাহলে 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার কি cos আলফা। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে r স্কয়ার ইকুয়াল কত আসে, আমি যদি p স্কয়ার কমন নিই 13 প্লাস 12 cos আলফা আসে। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1, এটাকে কি দাও, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1। এইটুক ক্লিয়ার, এইটুক ক্লিয়ার কিনা বলো, এইটুক কি ক্লিয়ার? এইটুক ক্লিয়ার কিনা, এইটুক সবার ক্লিয়ার কিনা বলো। মানে আমরা প্রথম কেস নিয়ে যে এইটুকুন নিয়ে আমরা এইটুক পর্যন্ত ইকুয়েশন নাম্বার 1 পর্যন্ত আসছি, ইকুয়েশন নাম্বার 1 পর্যন্ত আসছি, প্রথম কেস নিয়ে আমরা এতটুক পর্যন্ত আসলে আসতে পারছি। 3p আর 2p নিয়ে আমরা ইকুয়েশন নাম্বার 1 পর্যন্ত আসতে পারছি। নরমাল মেথড, নরমাল মেথড, এই যে r ইকুয়াল 3p হোল স্কয়ার মানে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p কি cos আলফা, স্কয়ার করছি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, p গুণ করছি p স্কয়ার cos আলফা, এরপর 9 4 13, 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos আলফা, এখানে p স্কয়ার এখানে p স্কয়ার কমন নিছি, 13 প্লাস 12 cos আলফা, ইকুয়েশন নাম্বার কত 1। এবার বুঝছো, আবার বুঝালাম, এবার বুঝছো, এবার আশা করি বুঝতে পারছো, এবার আশা করি বুঝতে পারছো। সেকেন্ড কেসে কি বলছে দেখো, প্রথম বলের মান দ্বিগুণ করলে, মানে প্রথম বল কোনটা এখানে 3p, 3p কে আমরা যদি দ্বিগুণ করে দেই, 3p কে দ্বিগুণ করলে কত হয় 6p হয়। সো 3p কে যদি আমি 6p করে দিই, বাট দ্বিতীয় বলটা আমরা কি রাখলাম, একই রাখলাম, যেহেতু কোশ্চেনে আমাদের শুধু প্রথম বলের মান দ্বিগুণ করতে বলছে, যেহেতু কোশ্চেনে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে তুমি যদি এক কমেন্ট একবারে আসতে যাইতে বলছো, আসতে যাবো একবার, মানে এক কমেন্ট যদি 5 বার 6 বার 7 বার 10 বারের অধিক হয়ে যায়, তখন দেখবা অটোমেটিক তুমি ব্যান হয়ে যাচ্ছে। আমাদের ওয়েবসাইটে এরকম একটা সিস্টেম আছে। সো একই ধরনের কমেন্ট যখন তুমি অনেকবার করবা, তখন তোমাকে স্প্যামার হিসেবে ধরে নেওয়া হয়, এবং স্প্যামার হিসেবে ধরে নিলে তুমি অটোমেটিক ব্যান হয়ে যাবে। এটা আমরা কেউই করি না, ওয়েবসাইট থেকেই করে দেয়। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে অটোমেটেড এআই আমরা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট লাগাই রাখছি। সো যারা যারা মানে একটা কমেন্ট বারবার করতে তারা কিন্তু অটোমেটেড ব্যান হয়ে যায়। সো ব্যান হইতে না চাইলে স্প্যাম করো না। আচ্ছা, তো এখন দেখো আমাদেরকে বলছে প্রথম বলের মান দ্বিগুণ, মানে 3p কে আমি দ্বিগুণ করলাম, বলতেছে লব্ধির মানও দ্বিগুণ হয়, মানে লব্ধি কত, লব্ধির মান, লব্ধি প্রথমে যদি 8 থাকে এখন কি হবে 2r হবে, 2r। আর স্কয়ার বলে কেমনে হইছে ভাই, এই পাশে রুট ছিল, আমি দুই পাশে বর্গ করছি, দুই পাশে বর্গ করলে এই পাশে আর স্কয়ার হবে, এই পাশে রুট উঠে যাবে, দ্যাটস ইট, এইভাবেই আর স্কয়ার হইছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখন
এই যে 3p কে যদি আমি 6p বানাই, লব্ধি কি হবে? দ্বিগুণ হবে, মানে আরটা কি হবে? আর হয়ে যাবে তখন টোয়াইস আর, আর তখন কি হয়ে যাবে? টোয়াইস আর হয়ে যাবে। দেখো জাস্ট এখানে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তো প্রথম বল দ্বিগুণ করছি, প্রথম বল কোনটা? 3p, 3p কে দ্বিগুণ করছি, লব্ধির মানও দ্বিগুণ হয়ে গেছে, 2r হয়ে গেছে, 8 থেকে 2r হয়ে গেছে। সো যদি 8 থেকে 2r হয়ে যায়, এখন আমাদের বলছে কি? বলদ্বয়ের মধ্যবর্তী, ঠিক আছে, কখনের জন্য ব্যান করো, কিন্তু পুরো ক্লাসের জন্য ব্যান থাকে ওই সময়, সো বি কেয়ারফুল। তো এখন দেখো সেকেন্ড কেস, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 1। এবার কেস 2 তে আসো। কেস 2, কেস 2 তে আমার লব্ধি কি? টোয়াইস আর, টোয়াইস আর সমান রুট ওভার কত? তাহলে এখানে 6p আর 2p নিয়ে খেলা, তাহলে 6p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p cos আলফা। এই যে মধ্যবর্তী কোনটা? আলফা, ঠিক আছে। তো এখন আসো আমরা কি করি, কাজ করি। 2r সমান রুট ওভার কত আসে? 6p স্কয়ার মানে কত? 36p স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4p স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24p স্কয়ার কত? cos আলফা। এখন কি করি? স্কয়ার করি, এই যে দুই পাশে স্কয়ার করি, তাহলে দুই পাশে স্কয়ার করলে এদিকে হবে 4r স্কয়ার। দেখো ভাই, এখানে রুট ছাড়া এখানে রুট সহ, স্কয়ার করে রুট তারাই দিব, স্কয়ার করে কি করব? রুট তারাই দিব, ঠিক আছে। সো 4r স্কয়ার ইকুয়াল, দেখো 36 আর 4 কত? 40, তাহলে 40p স্কয়ার প্লাস 24p স্কয়ার cos আলফা। ওকে, এখন কি করব? ছোট করব, 4.424, সুতরাং 4 দ্বারা ভাগ করো। আর স্কয়ারের মান কি দাঁড়াবে? আর স্কয়ার ইকুয়াল কি দাঁড়াবে? 10p স্কয়ার প্লাস 4 6 24, 6p স্কয়ার cos আলফা, ঠিক আছে। সো এখান থেকে পরের লাইনে কি যাবে? আর স্কয়ার সমান p স্কয়ার, আবার কমন নাও, p স্কয়ার কমন নিলে 10 প্লাস 6 cos আলফা ইকুয়েশন নাম্বার 2। তো আমরা দুইটা ইকুয়েশন বিল্ড আপ করলাম, আলফার মান পরিবর্তন হবে কিনা? ভাই কোশ্চেনে কি বলছে আলফার মান পরিবর্তন করতে? কোশ্চেনে যা বলছে তা করব, কোশ্চেনে তো বলে নাই যে প্রথম বলের মান দ্বিগুণ করলাম আলফার মান পরিবর্তন হয়ে গেছে, বলে নাই তো। আর তুমি বলগুলাকে বাড়াইছো, কোনে তো আর হা করাও নাই, কোনে তো আর বাড়াও নাই, তো কোশ্চেনে তো বলে নাই যে বাড়াও, তাহলে বাড়বে কেন? আলফার মানটা বাড়বে কেন? কোশ্চেনে বলছে আমাদেরকে আলফার মান বাড়াইতে। মনে করো আমার এই হাত আর এই হাত কত কোণ আছে? 180 ডিগ্রি কোণ আছে। এই হাতকে আমি টেনে অনেক লম্বা করে ফেললাম ওইদিকে, এই হাতকেও টেনে অনেক লম্বা করে ফেললাম এদিকে, কোণের মান চেঞ্জ হয়েছে না। আবার আমি যদি এমন করি তখন চেঞ্জ হয়েছে, অথবা এমন করি তখন চেঞ্জ হয়েছে। কোশ্চেনে তো আমাকে এমন এমন করতে বলে নাই, বলছে? বলে না, বললে করবো কেন? ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন পর্যন্ত ক্লিয়ার। বিয়োগ মারেন ভাই, কোন দুঃখে বিয়োগ মারবো আমি? কোন দুঃখটাতে বিয়োগ মারবো? ভাগ মারলেই তো খেলা হয়ে যায়। এইটুক ক্লিয়ার কিনা বলো? এইটুক সবাই বুঝছো? এইটুক সবাই বুঝতে পারছো কিনা বলো? এইটুক কি সবাই বুঝতে পারছি? এইটুক সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? এইটুক কি ভাইয়া সবার ক্লিয়ার হয়েছে? এইটুক কি সবার ক্লিয়ার? এইটুক সবার ক্লিয়ার কিনা বলো? 4 কোথায় গেছে? এই যে 4 উভয় পাশে 4 দিয়ে ভাগ করে দিছি, 4 4 কাটা গেছে। 4r স্কয়ার থেকে 40 কে 4 দিয়ে ভাগ করলে 10, 24 কে 4 দিয়ে ভাগ করলে 6। অলরাইট, এখন আমি 1 নং ভাগ 2 নং করে দিব, 1 নং ভাগ 2 নং, ঠিক আছে। এখন আমি 1 নং ভাগ 2 নং করে দিব, 1 ভাগ 2। তাহলে দেখো 1 নম্বরে কি আর স্কয়ার, ভাগ 2 নম্বরে কি? 2 নম্বরে আর স্কয়ার ইকুয়াল, এখানে কি? পি স্কয়ার 13 প্লাস 12 cos আলফা, পি স্কয়ার 13 প্লাস 12 cos আলফা ডিভাইডেড বাই এদিকে পি স্কয়ার 10 প্লাস 6 cos আলফা, পি স্কয়ার 10 প্লাস 6 cos আলফা। এখন আসো আর স্কয়ার কাটা যায়, পি স্কয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে 1 13 প্লাস 12 cos আলফা 10 প্লাস 6 cos আলফা।
সো এই যে গুণাই দাও 10 প্লাস 6 cos আলফা ইজ ইকুয়াল 13 প্লাস 12 cos আলফা। কথা হচ্ছে 10 থেকে 13 বাদ দাও, ঠিক আছে? 10 থেকে 13 ইজ ইকুয়াল 12 cos আলফা মাইনাস 6 cos আলফা। সো 10 থেকে 13 বাদ দিলে কত? -3 ইজ ইকুয়াল 6 cos আলফা। cos আলফা ইকুয়াল কত? -3/6 -1/2। cos আলফা ইকুয়াল -half। cos কত ডিগ্রির মান -half? ক্যালকুলেটর মাইরা দেখো cos 120 ডিগ্রির মান -half। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করালাম। আলফার মান কত? 120 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। ভেরি গুড, সবাই পারছে। গ্রেট গ্রেট, সবাই পারছে। ভেরি গুড। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই বুঝলাম কিনা? সবাই বুঝতে পারলাম কিনা বলো? সবাই কি বুঝতে পারলাম? সবার ক্লিয়ার? লিখে ফেলো, সবাই লিখে ফেলো। ক্লিয়ার হলে লিখে ফেলো সবাই। সবাই বুঝতে পারলাম কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও। সবার ক্লিয়ার হলে সবাই একটু লিখে ফেলো, তুলে ফেলো। ঠিক আছে? খুবই 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো আগের ক্লাস না করেও বুঝতে পারছি। ভেরি গুড, ধন্যবাদ বুঝতে পারার জন্য। অলরাইট, সবার লিখা হয়ে গেলে ডান লিখো। সবার লিখা হলে ডান লিখো, তারপর আমি নেক্সট ম্যাথে যাব। সবার লিখা হয়ে গেলে ডান লিখো। সবার লিখা হয়ে গেলে ডান লিখো। সবাই সবাই সবাই। 6p হলে তো 4p হবে কেস 2 তে। কোন দুঃখে 4p হবে? আমাকে বলছে প্রথম বলের মান দ্বিগুণ করতে। আমাকে কি দ্বিতীয় বলের মান দ্বিগুণ করতে বলছে? না। 4 আরটা বুঝান বাবারে। 2 আর কে স্কয়ার করলে কত হয়? 4 আর স্কয়ার হয়। এটাকে স্কয়ার করলে কত হয়? এই যে রুটটা চলে যায়, সেটাই হইছে। আর 36 আর 4 40, আর 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 40p স্কয়ার প্লাস 24p স্কয়ার cos আলফা। এরপরে দুই পাশে 4 দ্বারা ভাগ করে দিছি, কাহিনী খতম। পাইসা উসুল। ঠিক আছে? আগাই, আমরা সামনের দিকে আগাই। এই যে অনেক কাহিনীর পরে আমাদের মধ্যবর্তী কোণ আসে 120 ডিগ্রি। ঠিক আছে? তো এখন তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তো লম্বাংশ উপপাদ্য খুবই মজা। ঠিক আছে? তোমরা তোমাদের বইতে পাবা না, বাট আমি তোমাদেরকে প্রমিস করছিলাম যে ভাগ হবে কেন, কোথায় ভাগ হবে কেন, এই গাধাদেরকে নিয়ে আমি পারি না। ঠিক আছে? গাধা গাধা কোয়েশ্চেন করে। এইটারে আমি ছোট বানাবো। তুমি অঙ্ক যত ছোট বানাবা তোমার ক্যালকুলেশন তত ইজিয়ার হয়ে আসবে। এই কারণে ছোট বানাইছি। উভয় পাশে আমি ভাগ করছি। এখানে কি কোনো গ্যাঞ্জাম হইছে? সামির ইসলাম কেমন কোয়েশ্চেন করে এগুলা? ঠিক আছে? এখানে আমি ছোট বানাইছি বলেই তো আমার ক্যালকুলেশনটা ইজিয়ার হইছে। সো আমি একটা অঙ্ক ক্যালকুলেশনের সুবিধার্থে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, আরো ছোট বানাইতেই পারি। ঠিক আছে? এইটা কেমন তর কোয়েশ্চেন? ভাগ হবে কেন? কেমন তর কোয়েশ্চেন যে করো তোমরা। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য পড়ানোর আগে তোমাদেরকে উপাংশী বিভাজন তো তোমরা সবাই বুঝো। উপাংশে বিভাজন তো সবাই বুঝো, তাই না? উপাংশে বিভাজন আশা করি সবাই বুঝো। উপাংশে বিভাজন আশা করি সবাই বুঝো। সো তোমাদেরকে বলছিলাম বেসিক বিল্ডার 2 এর ক্লাস করতে। এই যে বেসিক বিল্ডার ক্লাস 2 আমি পই পই করে তোমাদেরকে সকালবেলা পোস্ট দিয়ে বলে দিছিলাম বেসিক বিল্ডার ক্লাস 2 করতে। যারা যারা করো নাই তারা করে ফেলবা, যারা করো নাই তারা করে ফেলবা। করে ফেললে উপাংশের বিভাজনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো কথা হচ্ছে, দেখো মনে করো আমার যে কোনো একটা জিনিস নিই। মনে করো এইটা হচ্ছে, মনে করো যে কোনো একটা বল এফ। এফ মনে করো আমার এই দিকে থিটা কোণে আছে। তাহলে বলো এই উপাংশটা কত আর এই লম্ব উপাংশটা কত? বলো। এই উপাংশটা হচ্ছে আনুভূমিক
উপাংশ, এই উপাংশ হচ্ছে উলম্ব উপাংশ। তো মনে করো এফ হলো একটা ভেক্টর, এই এফ কে আমি আনুভূমিক এবং উলম্ব দুই উপাংশে ভাগ করতে পারি, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে বলো আনুভূমিক উপাংশের মান কত, সবাই একটু বলো তো। আনুভূমিক উপাংশের মান কত সবাই একটু বলো। স্লাইডটা আবার একটু দেখান। আচ্ছা ঠিক আছে দেখালাম। তোমাদের হাতের লেখা যদি এত স্লো হয় কেমন হবে? আচ্ছা এই যে দেখালাম, আমি স্লাইডটা ওপেন করলাম, 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, যারা যারা লিখতে পারো নাই স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। পরের স্লাইডে যাচ্ছি। 1 2 3 4 5। ডান? ডান সবার? I hope all of you are done. Hopefully all of you are done. Okay, all of you are done hopefully. All right, আশা করতেছি তোমাদের সবার ডান। ওকে, আমি আশা করব তোমাদের সবার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো উপাংশ বিভাজন তোমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পারছো। একটা হচ্ছে f cos থিটা, একটা হচ্ছে f sin থিটা। এইটুকু বুঝলে আর বেসিক বিল্ডার ক্লাস করলে পুরো উপাংশ বিভাজনের কাহিনী বুঝে যাবা। আচ্ছা আচ্ছা, 3p কে p ধরতে পারো, q ধরতে পারো, কোনো সমস্যা নাই, বাট 3p কে দ্বিগুণ করবা, প্রথমটা মানেই 3p, প্রথমটাকে তুমি p ধরো q ধরো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটু ইয়েস নো তে অ্যানসার জানাও, একটু ইয়েস নো তে অ্যানসার জানাও তো সবাই। লন রোলার ঠেলার চাইতে টানা সহজ, পড়াইছিলাম কিনা? পড়াইছিলাম? পড়াইলে ইয়েস, না পড়াইলে নো। মানে বেসিক বিল্ডারের পড়াইছি বলে মনে হচ্ছে, মনে পড়তেছে। লন রোলার ঠেলার চাইতে টানা সহজ পড়াইছিলাম কিনা বলো। পড়াইলে ইয়েস, না পড়াইলে নো। আচ্ছা আমি একটা পোল দেই তোমাদেরকে, তোমরা আবার বাচ্চা শিশুদের মতো একটু পোল পছন্দ করো তো। আচ্ছা পোল দেই, লন রোলার কি পড়াইছিলাম? ইয়েস নো তে একটু জানাই দাও। ঠিক আছে, লন রোলার পড়াইছিলাম কিনা পোল দিলাম। সো পোলের মধ্যে তোমরা জানিয়ে দাও লন রোলারটা আমরা পড়িয়েছিলাম কিনা। তোমরা বলছো যে লন রোলারটা পড়িয়েছিলাম। আচ্ছা ওকে, অলরাইট। তো মেজরিটি অফ দ্য স্টুডেন্ট বলছে যে লন রোলারটা পড়াইছিলাম। আচ্ছা, তোমরা আরেকটু জানাও, আবার কি পড়াতে হবে? তোমরা যদি বলো আবার পড়াতে হবে, পড়াবো, সমস্যা নাই, বাট আবার পড়াতে হবে কি? আবার পড়াতে হবে কি একটু জানাও, আবার কি পড়াতে হবে? আবার পড়াতে হবে কি? যদি আবার পড়াতে হয় ইয়েস, আবার না পড়াতে হলে নো। আবার পড়াইলে আসলে তোমাদেরই টাইম লস। আবার পড়াতে হবে কি? আচ্ছা ঠিক আছে, যেহেতু কয়েকজন চাচ্ছে, অনেকজনই চাচ্ছে আবার পড়ান, তাহলে আবার পড়াই। তাহলে বেসিক বিল্ডার ক্লাস নিয়ে আলটিমেটলি লাভ হইলো আমার? তোমরা তো আলটিমেটলি একই জিনিস আবার পড়তে চাও, লাভটা কি হইলো? লাভটা হইলো ক্যালকুলাস যখন পড়াবো, শুনো, ক্যালকুলাস যখন পড়াবো, যেগুলা বেসিক বিল্ডার ক্লাসগুলো অবশ্যই তোমাদের পেইড ব্যাচের পার্ট, এটা আমি জাস্ট একটু তাড়াতাড়ি পড়াই দিব লন রোলার, কারণ আমি পড়াইছি তোমাদেরকে এটা। তো তোমরা যদি এখন না পড়ে থাকো সেটা আমার দোষ না, তোমার দোষ।
বেসিক বিল্ডার ক্লাস আমি আগে থেকে তোমাদের হেডস আপ দিয়ে রাখতেছি, ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস ফুললি পড়াই দিছি, একদম ফুললি। সো এগুলা কিন্তু ভেক্টর চ্যাপ্টারে আছে, ভেক্টরের পড়া, সো এটা কিন্তু আমি আর রিপিট করব না। বেসিক বিল্ডার ক্লাসে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের আলাদা ক্লাস নিছি, দুইটা ভালো করে পড়ে ফেলবা। তোমাদের ভেক্টরের ক্যালকুলাস পার্ট অলমোস্ট ডান কিন্তু বেসিক বিল্ডার ক্লাস থেকে, ওইগুলাই আছে। আচ্ছা যাই হোক, সো লন রোলার ঠেলার চাইতে টানা সহজ কেন? দেখো কথা হচ্ছে কি, লন রোলার এগুলা ভেক্টরের উপাংশ বিভাজনে আছে আর কি, ঠেলার চাইতে পরীক্ষায় আসে টানা সহজ। বা ট্রলি ব্যাগ বা লন রোলার একই কথা, ট্রলি ব্যাগ বা লন রোলার একই জিনিস। তো দেখো আমরা যখন একটা, এক নাম্বার হলো ঠেলার ক্ষেত্রে কি হয়, দেখো ঠেলার ক্ষেত্রে যেটা হয়, মনে করো এইটা মনে করো একটা ট্রলি ব্যাগ বা লন রোলার, এটা হচ্ছে মনে করো এটা ট্রলি ব্যাগ বা লন রোলার। এই যে এখানে মনে করো তোমার কি আছে, এইখানে মনে করো তোমার চাকা লাগানো আছে, কি লাগানো আছে, একটা চাকা লাগানো আছে, ওকে। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভূমি, ওকে। ঠেলবা যখন, মানে ট্রলি ব্যাগ ঠেলে কেমন, এই যে এইভাবে ঠেলে, এইভাবে ঠেলে, ঠিক আছে, এই যে এইভাবে ঠেলে মানে নিচের দিকে ভূমির দিকে বল প্রয়োগ করতেছো। আর টানবা যখন তুমি উপরের দিকে বল প্রয়োগ করবা, উপরের দিকে। আর ঠেলার ক্ষেত্রে তুমি নিচের দিকে পুশ করবা, বল প্রয়োগ করবা। তো ঠেলার ক্ষেত্রে তুমি বলটা কোন দিকে প্রয়োগ করো ভাইয়া? ঠেলার ক্ষেত্রে তুমি বলটা প্রয়োগ করো হাতল ধরে, ঠেলার ক্ষেত্রে বলটা প্রয়োগ করো তুমি কোন দিকে, এই যে এই বরাবর বল প্রয়োগ করো, এফ পরিমাণ বল তুমি প্রয়োগ করো, ঠিক আছে, এফ পরিমাণ বল তুমি প্রয়োগ করো। তো মনে করো এই এফ পরিমাণ বল ভূমির সাথে থিটা কোণে আছে, তাহলে আমাদের এই উপাংশটা কত? সো যার সাথে কোণ তার সাথে কস, তাহলে এটা হচ্ছে আমাদের এফ কস থিটা, মানে আনুভূমিক উপাংশটা এফ কস থিটা। আর যেহেতু নিচের দিকে বল, উলম্ব উপাংশটা কোন দিকে? নিচের দিকে। একটা জিনিস মাথায় রাখবা, বল নিচের দিকে মানে উলম্ব উপাংশ নিচের দিকে, বল উপরের দিকে হলো উলম্ব উপাংশ উপরের দিকে হবে। সো এফ যদি এদিকে থিটা কোণে থাকে, এটা হলো এফ কস থিটা, আর উলম্ব উপাংশটা কত? এফ সাইন থিটা, এফ সাইন থিটা, এই যে এফ সাইন থিটা, ঠিক আছে। আর এই যে এটার ওজন, এই চাকাটার বা পুরো জিনিসটার ওজন, এমজি কোন দিকে কাজ করতেছে? এমজি কোন দিকে কাজ করতেছে? তাও নিচের দিকে কাজ করতেছে। তাহলে এইখানে তোমার ঠেলার জন্য নিচের দিকে কয়টা বল কাজ করতেছে? নিচের দিকে এই যে এমজি আর এই যে এফ সাইন থিটা, এই দুইটা বল কাজ করতেছে। তাহলে এখানে নিট বল কত? এমজি প্লাস এফ সাইন থিটা। তোমাকে নিচের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য এই পরিমাণ এফোর্ট দেওয়া লাগতেছে, এমজি প্লাস এফ সাইন থিটা পরিমাণ কি করতেছে? এফোর্ট দেওয়া লাগতেছে, ঠিক আছে। এরপরে আসো টানার ক্ষেত্রে কি হয়। টানার ক্ষেত্রে যেটা হয় দেখো, টানার ক্ষেত্রে লন রোলার 2 নাম্বার হচ্ছে টানার ক্ষেত্রে কি হয় দেখো। টানার ক্ষেত্রে কি হয়? টানার ক্ষেত্রে যেটা হয়, মনে করো আমরা এখন একটা, এই যে এটা ধরো একটা ট্রলি ব্যাগকে আমরা কি করব, এখন টানবো, এই যে এফ বলে টেনে নিয়ে যাবো। এটা হচ্ছে একটা মনে করো ট্রলি ব্যাগ, এখন আমরা এটাকে কি করব, এখন এফ বলে টেনে নিয়ে যাবো। টানলে তুমি বলটা কোন দিকে প্রয়োগ করতেছো ভাইয়া? এই যে উপরের দিকে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো। টানার ক্ষেত্রে মনে করো তুমি টেনে নিয়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি কি করতেছো? টানার ক্ষেত্রে কি করতেছো? উপরের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো, যেটাও ভূমির সাথে থিটা কোণে আছে। এখন বলটা উপরের দিকে, তাহলে আমার এই যে ভূমি বরাবর উপাংশটা কত? এফ কস থিটা, আর উপরের দিকের উপাংশ কত? এফ সাইন থিটা। দেখো বল উপরের দিকে, উলম্ব উপাংশটা উপরের দিকে, এফ সাইন থিটা। এখন এই ট্রলি ব্যাগটার ওজন এমজি নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, তো তোমাদেরকে বেসিক বিল্ডের ক্লাসে পড়াইছিলাম, এবার তোমাদের একটা কোশ্চেন করি। আগে দেখো এমজি আর এফ সাইন থিটা নিচের দিকে ছিল, দুইটা যোগ হয়েছে, একই দিকে ছিল, যোগ হয়েছে। কিন্তু এখন এফ সাইন থিটা উপরের দিকে, এমজি নিচের দিকে, দুইটা দুই দিকে, তার মানে বুঝতে পারতেছো বিয়োগ হবে। এখন কথা হচ্ছে কে বড় আর কে ছোট? বিয়োগ সবসময় তো একটা বড় জিনিস থেকে একটা ছোট জিনিসের হয়, তাই না? বিয়োগ সবসময় কিসের হয়? একটা বড় জিনিস থেকে একটা ছোট জিনিস আমরা কি করি? বাদ দেই। একটা বড় জিনিস হতে আমরা কি করি? একটা ছোট জিনিসকে বাদ দেই। তো কথা হচ্ছে তুমি যদি এখন এই যে এমজি আর এফ সাইন থিটা যে পরস্পর বিপরীত দিকে, এমজি এবং এফ সাইন থিটা পরস্পর হলো কোন দিকে?
বিপরীত দিকে। তো mg আর f sin থিটা পরস্পর বিপরীত দিকে হওয়াতে তুমি যদি একটা থেকে একটা বাদ দিতে চাও, তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দিতে চাও, তাহলে কাকে বাদ দিবা? কে বড় এখানে? এখানে কি mg বড় নাকি f sin থিটা বড়? কে কে বলতে পারো? সবাই একটু কমেন্টে জানাও। কে বড়, mg বড় নাকি f sin থিটা বড়? কে বড় সবাই একটু কমেন্টে জানাও দেখি। কে বড় সবাই একটু কমেন্টে জানাও তো। কে বড় সবাই একটু কমেন্টে জানাও। mg বড়। এখন কথা হচ্ছে mgটা কেন বড়? কারণ যখন এই যে এই জিনিসটা, এই চাকাটা যখন ঘুরে ঘুরে সামনের দিকে যায়, চাকাটা তো মাটির সাথে অলওয়েজ লেগে থাকে, তাই না? চাকাটা মাটির সাথে অলওয়েজ লেগে থাকে না ভাইয়া? চাকাটা যে ঘুরে 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 সামনের দিকে যায়, চাকাটা তো মাটির সাথে লেগে থাকে নাকি? চাকাটা লাফাই লাফাই যায়। তো mg এর কারণে চাকাটা ভূমির সাথে আকর্ষণের কারণে লেগে থাকে। যদি f sin থিটা বড় হইতো তখন কিন্তু চাকাটা উড়ে উড়ে যাইতো, লাফাই লাফাই যাইতো f sin থিটা বড় হইলে। mg বড় হওয়ার কারণে mg ধরে রাখে, তো এই কারণে চাকাটা মাটির সাথে লেগে লেগে সামনের দিকে যায়, তার মানে mg বড়। তাহলে আমরা বলতে পারি যে এখানে mg is greater than f sin থিটা। তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমার কি হবে? mg মাইনাস f sin থিটা হবে নিট বল। তাহলে দেখো তুমি যখন ঠেলতেছো তোমার এই পরিমাণ পরিশ্রম করা লাগতেছে, তুমি যখন টানতেছো তোমার এই পরিমাণ পরিশ্রম করা লাগতেছে। তাহলে কোন ক্ষেত্রে পরিশ্রম বেশি? তাহলে দেখো আমরা একটা জিনিস ইজিলি বলতে পারি যে mg প্লাস f sin থিটা is greater than mg মাইনাস f sin থিটা। তাহলে এইটা থেকে বড়। তার মানে ঠেলার ক্ষেত্রে যে ইফোর্টটা দেওয়া লাগে, ভর বেশি কম না ভাই, ভর এটা সেম। কি কোশ্চেন যে করো তোমরা! এটার ক্ষেত্রে যে ইফোর্ট দেওয়া লাগবে ওইটার ক্ষেত্রে কিন্তু সেম ইফোর্ট দেওয়া লাগবে, সেম ইফোর্ট দেওয়া লাগবে না। এটার ক্ষেত্রে যে ইফোর্ট দেওয়া লাগবে ওইটার ক্ষেত্রে তার চাইতে কম ইফোর্ট দেওয়া লাগবে, কারণ এটা ছোট। তাহলে যে ক্ষেত্রে তোমার কম ইফোর্টে লাগবে ওই ক্ষেত্রে তোমার কাজ করাটা ইজিয়ার। তাহলে টানার ক্ষেত্রে কম ইফোর্ট, সো টেনে নিয়ে যাওয়াটা ট্রলি ব্যাগ ইজিয়ার। তোমরা নরমালি চিন্তা করিও একটা ট্রলি ব্যাগকে ঠেলে নিয়ে দেখবা, এরপর টেনে দেখবা টানার ক্ষেত্রে তোমার মজা লাগতেছে বেশি, আনন্দ বেশি পাচ্ছ। ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। এই কারণে আমরা বলতে পারি যে লন রোলার বা ট্রলি ব্যাগ ঠেলার চাইতে টানা সহজ। একজন একটা সুন্দর কোশ্চেন করছে যে এফ কস থিটা কি করে আসলে? ওই যে চাকা ঘুরে ঘুরে সামনের দিকে যায়, সামনের দিকে কোন উপাংশটা আছে? এফ কস থিটা আছে। সো এফ কস থিটা আসলে কি করে? চাকাটাকে ঘুরাই 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 সামনের দিকে নিয়ে যায়। ঠিক আছে? সো আমি এখানে এটাও লিখে দিচ্ছি, খুব সুন্দর একটা কোশ্চেন। এফ কস থিটা কি করে? এফ কস থিটা চাকা ঘুরিয়ে এফ কস থিটা চাকা ঘুরিয়ে রোলারকে সামনে নিয়ে যায়, সামনের দিকে নিয়ে যায়। এফ কস থিটা চাকা ঘুরিয়ে রোলারকে সামনের দিকে নিয়ে যায়। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারলাম কিনা বলো? সুমি বলতেছে এমজি মাইনাস কস থিটা কেন হবে? কারণ দেখো আমার দুই দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, সো দুইটা যদি দুই দিকে হয় নিট বলটা একটা থেকে একটা বাদ হবে, বড়টা থেকে ছোটটা। তো বড় এখানে কি এমজি। কেন এমজি বড়? কারণ চাকাটা মাটির সাথে লেগে লেগেই সামনের দিকে আগায়, তো মাটির সাথে লেগে লেগে আগানোর জন্য দায়ীকে এমজি, সো এমজি বড়। আর এফ সাইন থিটা ছোট, এই কারণে এমজি মাইনাস এফ সাইন থিটা। ঠিক আছে? সো যারা যারা দুইবার পড়লা এটা ডাবল ক্লিয়ার হইলো আর কি। যাই হোক,
তো এখন তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়াবো, সেটা হচ্ছে নৌকার গুণ টানা। এখন কি পড়াবো? এখন তোমাদেরকে পড়াবো, দেখো এটা খুবই মজার, এখন তোমাদেরকে পড়াবো হচ্ছে নৌকার গুণ টানা। এখন অনেকেই গুণ মানে বুঝবা না। গুণ মানে কি বলতো? নৌকার গুণ টানা, গুণ মানে কি? যোগ বিয়োগ গুণ মাল্টিপ্লিকেশন ভাবিও না বাবা। দিস গুণ ইজ সামথিং এলস, দিস গুণ ইজ সামথিং এলস। নৌকার গুণ টানা জিনিসটা আসলে কি সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। হ্যাঁ, থিটা কোণে থাকলেই কস হবে, থিটা যার সাথে থাকবে সেই কস। সিঙ্গেলটা সাইন, ভাই আর কতবার বলবো? যে সিঙ্গেল সে সাইন, সাইন মানে সিঙ্গেল, সাইন এসআই সিঙ্গেল, ঠিক আছে? ফোর্স উপরে কাজ করছে কেন? এই যে ফোর্সটা উপরের দিকে, যে এটা যদি তুমি এক্স অক্ষ ধরো, দেখো এক্স অক্ষের উপরের দিকে এফ টানতেছো, এই কারণেই তো ফোর্সটা উপরের দিকে। তো ফোর্স উপরের দিকে হলে ফোর্সের উল্লম্ব অংশটা উপরের দিকে হবে। আর এখানে ঠেলতেছো মানে নিচের দিকে ঠেলতেছো, ফোর্স নিচের দিকে, এই কারণে আমার এফ সাইন থিটাটাও নিচের দিকে। দ্যাটস ইট। গুণ মানে হচ্ছে দড়ি, দড়ি, বইটা না, বইটা না। গুণ মানে হচ্ছে দড়ি, 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 দড়ি। গুণ মানে হচ্ছে দড়ি, ঠিক আছে? ভেরি গুড আইমান লাবিব, গ্রেট। তো দেখো নৌকার গুণ টানার কনসেপ্টটা খুবই মজার। তো মনে করো একটা নদী, মনে করো একটা নদী, এটা একটা নদী, এটা একটা নদী, এটা হলো নীল দরিয়া, ঠিক আছে? ওই যে ওরে নীল দরিয়া, এটা হলো নীল দরিয়া, ঠিক আছে? সো এই দরিয়ার মধ্যে মনে করো একটা মাঝি আছে, নৌকা চালাইতেছে। বেশ ভালো কথা। তো আমি কিন্তু একটা সুন্দর নদী, একটা সুন্দর নৌকা আঁকাই। হ্যাঁ, আমি তো তখন ছোটবেলায় আর্ট কম্পিটিশন করতাম, সুন্দর নৌকা আঁকাইতে পারতাম। আমি ছোটবেলায় যেভাবে নৌকা আঁকাইতাম, দেখো আমি ছোটবেলায় যেভাবে নৌকা আঁকাইতাম দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? খুব সুন্দর করে নৌকা আঁকাইতাম। তো এত সুন্দর করে ইফোর্ট দিয়ে নদী তোমাদের নৌকা তোমাদের ব্যাচে আঁকতেছি, বাকি ব্যাচে কিন্তু নর্মালি নৌকা এঁকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? খুব সুন্দর করে নৌকা আঁকাইতে পারতাম আমি, কিন্তু ছোটবেলায় খুব সুন্দর গ্রামের দৃশ্য আঁকাইতে পারতাম। লম্বাংশ পড়াবো রে বাবা, একটু ওয়েট করো, ইয়া দিও না, কি বলে যে স্প্যাম করো না, ঠিক আছে? এটা হচ্ছে সেই ছোট্ট জায়গা যেখানে আসলে ইয়ারা থাকে আর কি, মাঝিরা থাকে, জেলেরা থাকে। ওকে, এখানে ভিতরে ঢুকে যায় আর কি। হ্যাঁ, যাই হোক, সো আঁকাচ্ছি। এখন মনে করো এই যে এখানের মধ্যে মনে করো যে একটা মাঝি বসে আছে, ঠিক আছে? সে মনে করো বৈঠা দিয়ে নৌকা বাইতেছে, বইটা দিয়ে কি করতেছে? নৌকা বাইতেছে। আরো সুন্দর করি জিনিসটা, ঠিক আছে? এই যে মাঝি বিলাইক তীরহারায় ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, বুঝছো? সুতা দিয়ে বাঁধা আছে পাল। ওকে, সো যাবে, সমুদ্র পাড়ি দিবে, দীর্ঘ এক সমুদ্র, এই যে পানি। মনে করো আশেপাশে কি আছে? পানি আছে আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, অল রাইট। তো মাঝি মনে করো একদম ঠান্ডা আর কি, মাঝির এই অবস্থা ঠান্ডা। তো মাঝিদের তো নর্মালি অত বেশি পশ শীতকালীন জামা কাপড় থাকে না নৌকার মধ্যে। তো কি করে? তো মাঝি ঠান্ডা একদম কুজো হয়ে মনে করো বইটা পাইতেছে আর কি। এখন মনে করো, তো মাঝি মনে করো কি করছে? মাঝি মনে করো নদীর এপারে আসছিল, বাণিজ্য করতে আসছিল। মনে করো মাঝির বাড়ি হচ্ছে মনে করো এখানে, মাঝির বাড়ি হচ্ছে মনে করো এই গ্রামে, এই গ্রাম এটা মনে করো নদীর ওই পারে হচ্ছে একটা গ্রাম। তো এই গ্রামের একটা ছোট্ট কুড়ে ঘরে মনে করো মাঝি বাস করে। তো মাঝির কুড়ে ঘরটা খুব সুন্দর, একদম এলিয়েনদের স্পেসশিপের মতো। যাই হোক, তো এখন মনে করো মাঝি এই পারে বাণিজ্য করতে আসছে। কি করতে আসছে? বাণিজ্য। কি বাণিজ্য? সে নৌকাতে সারাদিন যে মাছগুলা ধরলো
সেই মাছগুলা এই পারে আইসা কি করতে আসছে, বাজারে সেল করতে আসছে। সেল টেল করে ফেলছে, মাঝি এবার নৌকায় উঠে ইঞ্জিন চালু দিছে, কিন্তু ইঞ্জিন চালু করার পরে দেখতেছে যে তার ইঞ্জিনের তেল শেষ। রাত বাজে তখন কয়টা, রাত বাজে তখন মনে করো 2টা, ঠিক আছে। তো যেহেতু মাঝির যেহেতু ইঞ্জিনের তেল শেষ, এখন তো সে মনে করো যে বিশাল একটা নৌকা, বইটা দিয়ে বেয়ে বেয়ে তো যাইতে যাইতে অনেক টাইম লাগবে, ইঞ্জিনে তো তেল নাই। আর মাঝি কি করলো, এই পারে থেকেই মাঝি কল দিল কাকে, মাঝি তার বউকে কল দিছে, এই যে ঘরে কল দিছে, বলে যে আমি তো আসলে কি করছি, আমি তো আসলে এই পারে চলে আসছি, এখন ওই পারে যাইতে পারতেছি না, কি করব। মাঝির বউ আসলো এখানে, ঠিক আছে, মনে করো এইখানে মাঝির বউ আসছে, এখানে মনে হয় মাঝির বউ আসছে। এখন মাঝির বউ এসে কি করতেছে, এদিক দিয়ে ওই পারে কি করছে, মাঝির বউয়ের এত শক্তি, ওই পারে মনে করো একটা সুতা, একটা গুণ, এতক্ষণ ধরে যা যা বলতেছি ভাই এগুলো বাস্তবে ভাবার দরকার নেই, বাস্তবে ভাবতে গেলে প্যারা খাবা, কারণ নর্মালি মাঝির বউয়ের এত এনার্জি নেই যে সে একটা গুণ এমনি ছুড়ে মারলো জাস্ট ওই পারে চলে গেল, এনার্জি নেই। বুঝার জন্য একটু জিনিসটাতে একটু মজা আনার জন্য বললাম। যাই হোক, তো কি করলো, একটা গুণ, একটা দড়ি এদিকে ফেললো, ফেলে এই যে মাঝির বউ কি করছে, এই যে ঠিক আছে, এবার এইদিকে ফেললো, মাঝি কি করলো, গুণটা এখানে বাঁধলো। এরপর এবার মাঝির বউ কি করতেছে, মাঝির বউ কি করতেছে, টানা শুরু করছে। কি পরিমাণ বলে, এই যে মনে করো এফ পরিমাণ বলে টানা শুরু করছে, এফ পরিমাণ বলে টানা শুরু করছে, এফ পরিমাণ বলে টানা শুরু করছে, ঠিক আছে। তো এখন এই এফটা মনে করো মাঝির নৌকা তো এই বরাবর, মাঝির নৌকা কি বরাবর, মাঝির নৌকা মনে করো এই বরাবর, মাঝির নৌকা কি বরাবর, এই বরাবর। তো আমি একটু সোজা করে দেই, মাঝির নৌকাটা হচ্ছে কি বড়, এই যে এই বরাবর। আচ্ছা এখন বলো তো, মাঝির বউ মাঝির নৌকা যেদিকে ছিল সেদিকের সাথে মনে করো থিটা কোণে টানতেছে, থিটা কোণে টানতেছে, থিটা কোণে কি করতেছে, থিটা কোণে টানতেছে। আচ্ছা, সো এফ যদি এই দিকের সাথে থিটা কোণে থাকে, তাহলে এই দিকের উপাংশটা কত বাবা, এই দিকের উপাংশটা হচ্ছে এফ কস থিটা। তাহলে আমার উপরের দিকের উপাংশ কত, উপরের দিকে আমার উলম্ব উপাংশটা কত, এফ সাইন থিটা, ঠিক আছে। তো এবার বুঝো জিনিসটা, এবার খেলাটা কোথায়। এখন কথা হচ্ছে এই যে মাঝির বউ যে এফ বলে টানতেছে, এই এফটা কিন্তু টোটালি এরকম দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেছে, এই বরাবর চলে গেছে এফ কস থিটা, আর এই বরাবর চলে গেছে কি এফ সাইন থিটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে এফ সাইন থিটা যেদিকে, এই যে নৌকার হালটা তার বিপরীত দিকে, ঠিক আছে, এফ সাইন থিটা যেদিকে, এফ সাইন থিটা যেদিকে, এফ সাইন থিটা যেদিকে নৌকার হাল, এটা হচ্ছে নৌকার হাল, নৌকার হাল বা নৌকার বৈঠা আর কি, নৌকার হালও বলে বৈঠাও বলে, তোমরা যেহেতু বৈঠার সাথে পরিচিত নৌকার বৈঠা বললাম আর কি। তো দেখো এফ সাইন থিটা আর নৌকার হাল বিপরীত দিকে হওয়াতে এটা এটাকে প্রশমিত করে ফেলে, মানে এটা এটাকে দমাই ফেলে। মনে করো এটা এটা নৌকাকে চাচ্ছে উপরের দিকে নিয়ে যাইতে, কিন্তু নৌকার হালটা, কারণ নৌকার হালটা নিচের দিকে হওয়ার কারণে এটা সরাসরি উপরের দিকে যাইতে পারতেছে না। তার মানে এই যে নৌকার বৈঠাটা এফ সাইন থিটাকে প্রশমিত করে ফেলছে, ঠিক আছে। কিন্তু মাঝির বউ কিন্তু টানতেছে, নৌকাটা কিন্তু এই দিক বরাবর, এই মুখী বরাবর। তো একটা নৌকা যখন এই মুখী বরাবর, সে এই দিকে যাওয়ার প্রবণতা বেশি। সে সরাসরি কি নৌকা কি এমনে 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 যাইতে পারে না, কেন যাইতে পারে না, নৌকা যখন এদিকে চালাচ্ছে তখন মাঝি যখন হাল বাইবে, হালের কারণে সে এদিকে কিন্তু যাইতে পারে না, সে যাইতে পারে সামনের দিকে, ঠিক আছে। তার মানে হালের কারণে এই উপাংশটা প্রশমিত। একটা জিনিস আরেকটা জিনিসকে প্রশমিত করে ফেললে এখানে দুইটা জিনিসই ভ্যানিশ, ঠিক আছে। তার মানে কি দেখো, এখানে এখানে একটা পয়েন্ট লিখবা হচ্ছে এফ সাইন থিটা নৌকার বইটা দ্বারা প্রশমিত হয়ে যায়, মানে এই দুইটা একে অপরকে ভ্যানিশ করে ফেলে, যেমন প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে যায়, ঠিক একই রকম। সো এফ সাইন থিটা নৌকার বৈঠা দ্বারা প্রশমিত হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। এই যে এটা নৌকার হাল দ্বারা প্রশমিত হয়ে গেছে। তাহলে মাঝি আসলে সামনের দিকে কেমনে আগায়, এই যে সামনে যাবে এদিকে উঠবে, সামনে যাবে এদিকে উঠবে, কার কারণে, এই যে এফ কস থিটার কারণে মাঝি সামনের দিকে যাইতে পারে। তাহলে মাঝি সামনের দিকে আগাইতে পারে, মাঝি সামনের দিকে এগুলো উপাংশের খেলা আর কি, খুব মজা, আগাইতে পারে এফ কস থিটার কারণে।
এটাই হলো নৌকার গুণ টানার কনসেপ্ট। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবার কি ক্লিয়ার বাচ্চারা? বাচ্চারা সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, স্লাইডেও থাকবে এগুলো, বাট এঁকে নাও। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়তে চাইলে আমি যেভাবে ব্ল্যাঙ্কে আঁকাই দিচ্ছি ওইভাবে এঁকে নাও আর কি। ওকে, তো এখন এখানেই তো শেষ না, এই শেষ না, আরো শেষ আছে। ওকে, এই শেষ না, আরো শেষ আছে এখানে। এবার আমি তোমাদের একটা প্যাঁচ লাগাই দিব। প্যাঁচ হইলো কি দেখো, এবার আমি বলবো যে এখন তো মোটামুটি যাচ্ছে, তাই না? মাঝে এইদিকে আগাবে, এটার কারণে এইদিকে আরেকটু যাবে, এইদিকে একটু যাবে, এইদিকে একটু যাবে, এইভাবে করে আস্তে 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 এদিকে তার বইয়ের কাছে চলে যাবে। এখন কথা হচ্ছে আমি এখানে আরেকটা প্যাঁচ জুড়ে দিই, আমি এখানে আরেকটা প্যাঁচ করে দিই। প্যাঁচ হচ্ছে কি, এখানে তো একটা সময় এসে যাই, তাহলে আমি যদি বলি পূর্বের চাইতে আরো দ্রুততম সময়ে মাঝিকে ওই পারে নেওয়ার জন্য কোশ্চেনটা লিখো, মাঝির বউকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? কি পদক্ষেপ খুবই মজার গ্রহণ করতে হবে? মনে করো মাঝি এই অবস্থায় 5 মিনিটে ওই পারে যাই। এখন আমি বলতেছি না, মাঝিকে 2 মিনিটে ওই পারে নেওয়ার জন্য মাঝির বউ কি করলে মাঝি 5 মিনিটের জায়গায় 2 মিনিট ওই পারে চলে যাবে? বলো তো। ঠিক আছে, পূর্বের চাইতে আরো দ্রুততম সময়ে মাঝিকে যদি ওই পারে নিয়ে যাওয়া লাগে, তাহলে মাঝিকে কি পদক্ষেপ গ্রহণ করা লাগবে এইটা জানতে চাইছে। সবাই জানাও। 5 মিনিটের কোনো ব্রেক নাই, এটা পড়াবো, লম্বাংশ পড়াবো, এরপর ছুটি। বলো, পূর্বের চাইতে আরো দ্রুততম সময়ে মাঝিকে ওই পারে নেওয়ার জন্য মাঝির বউকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? ঠিক আছে, ভাই সোজাসুজি যাওয়ার স্কোপ নেই, আগে বলছি নৌকা এইদিকে। তো অ্যান্সারটা আমি দেই, তোমরা এখনো ছোট্ট বন্ধুরা, ছোট্ট মস্তিষ্কে অ্যান্সার ঢুকবে না। অ্যান্সার খুবই সিম্পল, এক লাইনের অ্যান্সার। সুতার দৈর্ঘ্য বাড়াতে হবে। এখন সবাই জানতে চাইবে স্যার সুতার দৈর্ঘ্য বাড়াইলে কি হবে, সেটাই তো পড়াবো। ভেরি গুড আইমান লাবিব, দড়ি বাড়াইতে হবে, দড়ি বাড়াইতে হবে। সো দড়ি বাড়াইলে কি হবে, দড়ি বাড়াইলে কি হবে সেই ব্যাখ্যাটাই দিব। সো শুধু যদি তুমি সুতার দৈর্ঘ্য বাড়াইতে হবে লিখো, তোমার 4 নাম্বার দিবে? দিবে না, তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে 4 নাম্বারের জন্য। 4 নাম্বার আসে, এটা উচ্চতর দক্ষতাতে আসে। ঠিক আছে, সো খুব মজা পাবা এটা এখন দেখলে। ঠিক আছে, দেখো তো মনে করো এই যে নৌকাটা সামনের দিকে আগাই যাওয়ার জন্য কে দেয়? নৌকাটা মোটামুটি ওই পারে যাওয়ার জন্য নৌকাকে সামনের দিকে আগাই নিচ্ছে কে? মানে মাঝিকে মাঝির বউয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য
একমাত্র উপকারী উপাংশ কোনটা? এফ কস থিটা। এফ কস থিটা কিনা? এফ কস থিটা। তার মানে এফ কস থিটার মান যত বেশি হবে তত মাঝি সামনের দিকে আগায়, দ্রুত সামনের দিকে আগাবে। তো এই জিনিসটা আগে একটু এখানে লিখে রাখো, যে পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, এফ কস থিটা যত বেশি হবে, কারণ মাঝিকে ওই পারে পাঠানোর জন্য দেখো এটা কিন্তু কাজ করতে পারতেছে না, এইটারে কিন্তু নৌকার বইটা প্রশমিত করে দিছে, নিউট্রাল করে দিছে। সো এই এফ সাইন থিটার খেলা শেষ। তাহলে মাঝির বউ আসলে কার কারণে মাঝিকে তার কাছে নিয়ে যাচ্ছে? এফ কস থিটার কারণে। এফ কস থিটা আছে বলেই মাঝি একটু সামনের দিকে আগাচ্ছে, মাঝির বউয়ের দিকে ফিরতেছে, একটু সামনের দিকে আগাচ্ছে, মাঝির বউয়ের দিকে ফিরতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, দেখো কথা হচ্ছে, একজন লিখছে মাঝির বউ ছেলে মেয়ে নিয়ে টানবে, যা দুষ্টু ছেলে। আচ্ছা দেখো, তো এফ কস থিটা, এফ কস থিটা একমাত্র দায়ী যার কারণে মাঝি তার বউয়ের কাছে যাইতে পারতেছে। ঠিক আছে, মানে টুকু ওই পারে যাইতে পারতেছে আর কি। হ্যাঁ, তো কথা হচ্ছে দেখো এফ কস থিটার কারণে কিন্তু মাঝি সামনে আগাচ্ছে, ফিরতেছে, সামনে আগাচ্ছে, এদিকে যাচ্ছে। ওকে, তার মানে এটা বুঝলাম আমরা, এফ কস থিটা যত বড় হবে মাঝি তত দ্রুত, এফ কস থিটার মান যত বেশি হবে মাঝি তত দ্রুত আগায় যাবে। ঠিক আছে, তাহলে এফ কস থিটা যত বড় হবে মাঝি তত দ্রুত আগাবে, মাঝি তত কি করবে? দ্রুত আগাবে। এখন কথা হলো এফ কস থিটা বড় হইলে মাঝি দ্রুত আগাবে কেন? এটাই তো কোয়েশ্চেন। এফ কস থিটা বড় হইলে মাঝি কেমনে দ্রুত আগাতে পারবে? বা বুঝলাম এফ কস থিটা, না এটা তো বুঝছি, কেন আগাবে তো বুঝছি, এফ কস থিটা বড় হইলে মাঝি কেন দ্রুত আগাবে বুঝছি না, কারণ এফ কস থিটার কারণেই তো মাঝি আগাচ্ছে। সো এফ কস থিটা বড় হইলে দ্রুত আগাবে। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসছে যে ভাইয়া সুতার দৈর্ঘ্য বাড়ানোর সাথে, এই যে সুতার দৈর্ঘ্য আপনি বাড়াইছেন, সুতার দৈর্ঘ্য বাড়ানোর সাথে এফ কস থিটা বড় হওয়ার সম্পর্কটা কোথায়? সুতার দৈর্ঘ্য বাড়ালে এফ কস থিটা বাড়বে কেন? এটাই তো তোমাদের কোয়েশ্চেন, তাই না? মনে করো এই সুতাটা এখন মনে করো 200 কিলোমিটার ফর এক্সাম্পল। এখন মনে করো মাঝিকে যদি সুতার দৈর্ঘ্য যদি মাঝির বউ যদি বাড়াই যদি 300 কিলোমিটার করে, তাহলে মাঝির বউকে আরো এই সাইডে চলে আসতে হবে না, এই সাইডে। তো 300 কিলোমিটার করলে মনে করো সুতার দৈর্ঘ্যটা আরেকটু বাড়াইছে, মাঝির বউ এখন কোথায় চলে আসছে? এখানে। অথবা আমি আরো একটু একদম এখানে তো লেখা আছে, আমি এখানে নিয়ে যাই, নদীর তীর মনে করো এখানে। মনে করো মাঝির বউ কি করছে? সুতার দৈর্ঘ্যটা বাড়াইছে। সুতার দৈর্ঘ্যটা যদি বাড়াই তো মাঝির বউকে তো পারে দাঁড়াই টানতে হবে। তো পারে দাঁড়াই টানার জন্য সুতার দৈর্ঘ্য যদি বাড়াই, সুতাটা লম্বা হয়ে মনে করো এই যে এইখানে চলে আসলো, এই যে এখানে চলে আসলো। এখন মাঝির বউ কোথায় চলে আসছে? এখন মাঝির বউ এইখানে চলে আসছে। ঠিক আছে, এখন মাঝির বউ কোথায় চলে আসছে? মাঝির বউ এখন এইখানে চলে আসছে। ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। আচ্ছা, তো সুতার দৈর্ঘ্য যখন বাড়াই দিছি, দেখো তো এই যে একটা জিনিস খেয়াল করো, সুতার দৈর্ঘ্য যখন বাড়াই দিছি, বাবা সুতার দৈর্ঘ্য যখন বাড়াই দিছি, একটা জিনিস খেয়াল করো, আগে থিটা ছিল এইটুক, আগে থিটা ছিল এইটা, এখন সুতার দৈর্ঘ্য বাড়ানোর ফলে থিটা কি হয়েছে? এটা হয়েছে। এখন বলো সুতার দৈর্ঘ্য বাড়ানোর ফলে থিটার মান বাড়ছে নাকি কমছে? এটা একটু বলো। সুতার দৈর্ঘ্য বাড়ানোর ফলে থিটার মান বাড়ছে নাকি কমছে? বলো। সুতার দৈর্ঘ্য যখন বাড়াইছো থিটার মান কি বাড়ছে নাকি কমছে? এটা বলো। তাহলে সুতার দৈর্ঘ্য বাড়াইছি যখন থিটার মান কমে গেছে। দেখো, তাহলে পয়েন্ট আকারে আমি আগাচ্ছি স্টেপ বাই স্টেপ, একটা বুঝাচ্ছি একটা তোমাদের জিজ্ঞেস করতেছি। সুতার দৈর্ঘ্য বাড়ালে থিটার মান কমে, সুতার দৈর্ঘ্য বাড়াইলে কে কমে? থিটা কমে। পরের পয়েন্টে আসি, থিটা কমলে কস থিটা কমে না বাড়ে? বলো, থিটা কমলে কস থিটা কমে নাকি বাড়ে? নরমালি দেখাই, থিটার মান যখন 0 তখন কস 0 ডিগ্রি কত? 1। থিটার মান যখন সবচাইতে বেশি 90 তখন কস 90 কত? 0। তার মানে এইটুক বুঝলাম। দেখো ভালো করে বুঝিও কিন্তু, দেখো থিটার মান 0 ডিগ্রি হইলে কস 0 ডিগ্রির মান 1, মানে কস থিটার মান 1, এটাই তো কস থিটার সর্বোচ্চ মান। থিটার মান 90 হলে কস 90 কত? 0। তার মানে থিটার মান যত কম কস থিটার মান তত বেশি, থিটার মান যত বেশি কস থিটার মান তত কম। তো তুমি থিটার মান যত কমাবা কস থিটার মানটা তত বাড়বে, এখানেই তার প্রমাণ। থিটার মান 0 ডিগ্রি সবচাইতে কম, তখন কস 0 ডিগ্রির মান কত? 1, কস এর মান 1 সবচাইতে বেশি। আর থিটার মান 90 মানে থিটার মান সবচাইতে বেশি, তখন cos 90 এর মান 0 মানে cos এর মান সবচাইতে কম। তার মানে থিটার মান কমালে cos থিটা বাড়ে।
সো cos থিটা বাড়লে cos থিটা বাড়ে, ঠিক আছে, cos থিটা বাড়ে, cos থিটা কি হয়, cos থিটা বাড়ে। cos থিটা বাড়লে কে বাড়বে, f cos থিটা বাড়বে না কমবে? cos থিটা বাড়তেছে ভাই, f cos থিটাও তো বাড়বে, তাই না? cos থিটা বাড়লে কে বাড়বে, f ইনটু cos থিটাও তো বাড়বে। মনে করো আগে f এর মান f, cos থিটার মান 1, তাহলে f ইনটু 1 f, আবার cos থিটার মান যদি 2 হয় তাহলে f ইনটু 2 2f, তাহলে cos থিটা বাড়লে f এর মানও বাড়বে, গুণাকারে আছে বাড়বে। cos থিটা বাড়লে f cos থিটা বাড়ে, আর f cos থিটা বাড়লে মাঝি দ্রুত সময়ে আগাতে পারে, ঠিক আছে? এই লাইনটা সবার পরে দিবা, এখানে দিবা। তাহলে আমরা কি চাইছিলাম, পূর্বের চাইতে আরো দ্রুততম সময়ে মাঝিকে ওই পারে নেওয়ার জন্য মাঝির বউকে কি পদক্ষেপ করতে হবে। তো মাঝির বউ কি করছে, সুতার দৈর্ঘ্যটা বাড়াই দিছে, থিটার মানটা কমে গেছে। থিটার মানটা যখন কমে গেছে, থিটার মান কমছে, cos থিটা বাড়ছে, cos থিটা যখন বাড়ছে f cos থিটা বাড়ছে, f cos থিটা বৃদ্ধি পাওয়া মানেই মাঝি আরো দ্রুততম সময়ে ওই পারে পৌঁছাইতে পারা, কারণ f cos থিটাই হলো মাঝিকে ওই পারে পাঠানোর জন্য একমাত্র দায়ী উপাংশ। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে ভাইয়া বলো তো, কথা বুঝছো? সবাই কি কথা বুঝছো কিনা বলো, কথা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? সবার কি ক্লিয়ার? আমাদের মোটামুটি আজকের ক্লাসের টপিক শেষ, তাও লম্বাংশটা আমি একটু তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? লম্বাংশটা তোমাদেরকে একটু দেখাই দিব। সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার, সবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবার সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো, সবার কি ক্লিয়ার, সবার ক্লিয়ার, কোনো ভেজাল নাই, অল ক্লিয়ার, গ্রেট, অল ক্লিয়ার, নো ভেজাল। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5, হোপফুলি স্ক্রিনশট ডান, ঠিক আছে? অল রাইট, লম্বাংশটা দেখো, খুবই সিম্পল, এখানে আঁকা আছে, তাও আমি একবার আচ্ছা দেখো, জাস্ট দেখো, মনে করো এই যে পি, এই যে কিউ, এই যে এস, তিনটা ভেক্টর, আর আর হচ্ছে এই তিনটা ভেক্টরের লব্ধি, আর হচ্ছে কি তিনটা ভেক্টরের লব্ধি, ওকে? পি কিউ এস তিনটা ভেক্টর, আর হচ্ছে ওই তিনটা ভেক্টরের লব্ধি। এখন দেখো পি ভেক্টরটা, এটা মনে করো এক্স অক্ষ, পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণে আছে, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোন কোণে আছে, মনে করো বিটা কোণে আছে, ঠিক আছে? বিটা কোণে আছে, ঠিক আছে? এই যে দেখো বিটা কোণে আছে, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে বিটা কোণে আছে, আর এস ভেক্টরটা এক্স অক্ষের সাথে গামা কোণে আছে। ভালো করে দেখো, পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণে আছে, পি কস আলফা, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে বিটা কোণে আছে প্লাস কিউ কস বিটা, এস ভেক্টরটা এক্স অক্ষের সাথে গামা কোণে আছে প্লাস এস কস গামা। এবার আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে দেখো থিটা কোণে আছে, আর হচ্ছে তাদের লব্ধি, আর আর হচ্ছে পি কিউ এস এর লব্ধি, আর হলো এখানে কি, আর হলো পি কিউ ও এস এর লব্ধি। তো লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে বাণী কি? লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে বাণী হচ্ছে, লিখো, লব্ধির উপাংশ সমান বলদ্বয়ের উপাংশের যোগফল, বলদ্বয়ের উপাংশের কি ফল, যোগফল। তো লম্বাংশ উপপাদ্যের বাণী হচ্ছে এটা, এটা লিখে রাখলে তোমার হয়ে যাবে। বাণীটা কি? লব্ধির উপাংশ সমান বলদ্বয়ের উপাংশের যোগফল। তাহলে লব্ধি, তাহলে আমরা যদি এখন এক্স অক্ষ বরাবর লম্বাংশ চিন্তা করি, তাহলে এক্স অক্ষের সাথে এই লব্ধিটা কত কোণে আছে, এই যে থিটা কোণে আছে, এক্স অক্ষের সাথে লব্ধি কত কোণে আছে,
এক্স অক্ষের সাথে লব্ধি থিটা কোণে আছে। এক্স অক্ষের সাথে লব্ধি কত কোণে আছে? এক্স অক্ষের সাথে লব্ধি কত কোণে আছে? এক্স অক্ষের সাথে লব্ধিটা থিটা কোণে আছে। এক্স অক্ষের সাথে লব্ধি কত কোণে আছে? থিটা কোণে আছে। সো আর যদি এক্স অক্ষের সাথে থিটা কোণে থাকে আর cos থিটা, তাহলে এই যে দেখো লব্ধির উপাংশ, এই যে লব্ধির উপাংশ সমান বলদ্বয়ের উপাংশের যোগফল। তাহলে দেখো পি আছে এক্স অক্ষের সাথে আলফা কোণে, সো পি cos আলফা যোগ ওই যে উপাংশের যোগফল। কিউ আছে এক্স অক্ষের সাথে বিটা কোণে, কিউ cos বিটা যোগ এস আছে এক্স অক্ষের সাথে গামা কোণে, এস cos গামা। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বুঝে গেলে তোমার ওয়াই অক্ষ বরাবর ইজি, কারণ এক্স অক্ষ বরাবর যা ওয়াই অক্ষ বরাবর জাস্ট cos এর জায়গায় সাইন, জাস্ট cos এর জায়গায় সাইন, জাস্ট cos এর জায়গায় সাইন, বাকি সবগুলো সেম। এটাই হলো লম্বাংশ উপপাদ্য, একদম দুধ কা দুধ পানি কা পানি। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জাস্ট এই বাণীটা মনে রাখলেই তোমার লম্বাংশ উপপাদ্য সলভ। লব্ধির উপাংশ সমান বলদ্বয়ের উপাংশের যোগফল। তাহলে এখানে আমাদের লব্ধি কে কে? লব্ধি হলো আর, বল কে কে? পি কিউ এস। তো পি আছে আলফা কোণে, কিউ আছে বিটা কোণে, এস আছে গামা কোণে। এই যে আলফা বিটা গামা, সো পি cos আলফা এক্স অক্ষ বরাবর হিসাব করলে পি যেহেতু এক্স অক্ষের সাথে আলফা কোণে আছে পি cos আলফা, কিউ যেহেতু এক্স অক্ষের সাথে বিটা কোণে আছে কিউ cos বিটা, এস যেহেতু এক্স অক্ষের সাথে এই যে গামা কোণে আছে সো এস cos গামা। তাহলে উপাংশের যোগ বলদ্বয়ের যোগফল ইকুয়াল লব্ধির উপাংশ। এই যে লব্ধির উপাংশ সমান বলদ্বয়ের উপাংশের যোগফল। ওয়াই অক্ষ কই ভাই? ওয়াই অক্ষ দেওয়া লাগে না, মনে মনে ধরে নিবা। মনে করো এখানে মনে মনে একটা গায়েবী ওয়াই অক্ষ আছে আর কি, মনে মনে একটা গায়েবী ওয়াই অক্ষ আছে, এটা ধরে নিবা, এটা গায়েবী ধরে নিবা। ঠিক আছে, তো জাস্ট cos এর জায়গায় সাইন বসালেই খেলা শেষ, ক্লাসও শেষ। এবার বলো, আচ্ছা তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকদিন 4 থেকে 500 স্টুডেন্ট ক্লাস করো, কিন্তু